আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে যুক্ত আছি আমি সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব। আজকে আমি সাম্প্রতিক মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করব। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য সচেতনতায় আমাদের করণীয় নিয়ে আজকে আলোচনা করব। কৃষিভিত্তিক সমাজ পেরিয়ে সমগ্র বিশ্ব আজ আধুনিকায়নের দিকে ধাবিত। শিল্পায়ন, নগরায়ন, কলকারখানা, যান্ত্রিক প্রতিষ্ঠানের যুগ পেরিয়ে বর্তমানে আমরা ধাবিত হচ্ছি চতুর্থ শিল্প বিপ্লবের দিকে, যেখানে আমাদেরকে নতুন করে পরিচিত হতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনা সহ নানাবিধ বিষয়ের সাথে। এই সকল বিষয় মোকাবেলা করতে মানুষকে তার মানসিক শক্তি, বুদ্ধিগত সক্ষমতা সহ তার যে মানসিক অন্য অন্য কম্পোনেন্ট রয়েছে সেগুলোর প্রতি নির্ভরশীলতা আরও বাড়াতে হচ্ছে, যার ফলস্বরূপ মানুষের উপর ক্রমাগত বাড়ছে চাপ। আর কিছু কিছু মানুষ এই চাপ মোকাবেলা করতে হাঁপিয়ে উঠছে, হিমশিম খাচ্ছে দৈনন্দিন জীবনে সৃষ্ট চাপের সাথে নিজেকে মানিয়ে নিতে। সেখান থেকেই তৈরি হচ্ছে মানসিক স্ট্রেস, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্কজনিত অসুবিধা সহ নানাবিধ মানসিক অসুবিধা। আর সেই মানসিক অসুবিধা সমূহের সাথে যথাযথভাবে মোকাবেলা করতে এবং বর্তমান যুগের একজন দক্ষ মানবশক্তি ও সৃষ্টিশীল মানুষ হয়ে উঠতে আপনাকে সহযোগিতা করতে পারেন একজন সাইকোলজিস্ট। একসময় মানসিক কথা বলতেই মানুষ বুঝতো শুধুই মানসিক অসুখ বা মানসিকভাবে বিকারগ্রস্ত, সহজ ভাষায় বলতে গেলে সে পাগল হয়ে গেছে এরকম মানুষকেই। কিন্তু মানসিক সম্পর্কিত বিষয়সমূহ আজ শুধু মানসিক বিকারগ্রস্ততার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেই পাগল হয়ে যাওয়ার গণ্ডি পেরিয়ে আজ মানসিক অসুবিধাগুলো সমাজের নানাবিধ বিষয়, ব্যক্তি জীবনের নানাবিধ বিষয়, পারিবারিক জীবনের বিষয়সমূহ সহ তার কর্মক্ষেত্রের বিষয়সমূহের সাথেও সম্পর্কিত হয়ে উঠেছে। আপনি আপনার পরিবারে কিভাবে সুখী সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, পরিবারের বিকাশ ঘটাতে পারেন এবং পরিবারের সদস্যদের উন্নতিতে ভূমিকা রাখতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে সাহায্য করতে পারে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এর পাশাপাশি আপনি আপনার মেধা, সৃজনশীলতাকে সর্বোচ্চ রূপে কীভাবে ব্যবহার করতে পারেন যেন আপনি এই চলমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে একজন সৃজনশীল মানুষ, একজন দক্ষ মানুষ, একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই বিষয়েও আপনাকে সাহায্য করতে পারেন একজন সাইকোলজিস্ট। এছাড়াও বিভিন্ন রকম মানসিক চাপ, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, অতিরিক্ত রাগ, কোনো রকম অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, এরকম ধরনের মানসিক অসুস্থতাজনিত অসুবিধা থেকেও আপনি সহজে মুক্তি পেতে পারেন সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপি নামক সাইকোলজিক্যাল সেবা গ্রহণের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে বাংলাদেশ পুলিশের একজন স্বনামধন্য সিনিয়র পুলিশ সুপার ওনার অফিসেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে সুইসাইড করেছেন এবং সেই সুইসাইড নোটে তিনি খুবই
আবেগ ঘন কিছু কথা বলে গিয়েছেন। সেই কথাগুলোতে আমরা দেখতে পাই তিনি তার মায়ের কথা উল্লেখ করেছেন, ওনার ওয়াইফের কথা উল্লেখ করেছেন এবং ওনার মৃত্যুর জন্য তারা দায়ী নয় এই কথাটা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি এই নোটে মা, তারপর ওয়াইফ, তাদের কথাই কেন লিখতে হলো? তার মানে এই মানুষটার মধ্যে হয়তো এই যে মানুষটা যিনি মারা গেলেন তার মধ্যে এই যে সম্পর্কগুলো নিয়ে নিশ্চয়ই একরকম জটিলতা বা কষ্টবোধ ছিল বলেই তিনি এই ভুল পথে, এই কষ্টকর পথে পা বাড়াতে বাধ্য হলেন। এর পাশাপাশি বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অর্থই প্রধান হয়ে উঠেছে। মানুষ, মানুষের সম্পর্ক, মানুষের সুখ, মানুষের শান্তি, এই সব কিছুই আজ শুধু ব্যাংক ব্যালেন্সের পরিমাণের উপর নির্ভর করে নির্ধারিত হয়। এর ফলশ্রুতিতে মানুষের অর্থ যখন কমে যায় তখন সুখ শান্তি, সম্পর্ক, এই বিষয়গুলোতেও প্রভাব পড়তে শুরু করে এবং তার সর্বোপরি প্রভাব যে পড়ে তার মানসিক স্বাস্থ্যের উপর। তার মধ্যে হতাশা বাড়ে, বিষণ্ণতা বাড়ে, তার মধ্যে দুঃখবোধ বাড়তে থাকে এবং এক পর্যায়ে যে সেই মানুষ জীবনের প্রতি হতাশ হয়ে পড়ে, জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়ে, জীবনের প্রতি আশা ভরসা হারিয়ে ফেলে এবং সুইসাইড নামক এরকম একটি খুবই দুঃখজনক, খুবই কষ্টকর অভিজ্ঞতা এবং এই ধরনের একটা ঘটনার মধ্য দিয়ে সে তার জীবনের পরিসমাপ্তি ঘটায়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আপনি নিজেকে ভেবে দেখুন তো, আপনি আপনার অন্যান্য বিষয়, আপনার পড়াশোনা, আপনার ভবিষ্যৎ কর্মজীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ফ্যামিলি, এই সকল বিষয়টা নিয়ে আপনি যতটা ভেবেছেন, আপনি মানসিক স্বাস্থ্য অর্থাৎ আপনার সুখ, আপনার আরাম, আপনার আনন্দ, আপনার নিজেকে এই পৃথিবীর একজন দক্ষ মানুষ, এই পৃথিবীর যোগ্য মানুষ, এই পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আপনি যে ধরনের পদক্ষেপ আপনার নেওয়া উচিত বা যে ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন সেই সকল বিষয় নিয়ে আপনি কতটা ভাবেন। আর আমরা যদি না ভাবি তাহলে আমাদের এই মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে? আপনি দেখুন, আপনার যদি প্রতিদিন আপনি নিয়মিত ব্রাশ না করেন তাহলে কি হবে? আস্তে আস্তে আপনার দাঁত এগুলো বিভিন্ন ক্যাভিটি সৃষ্টি হবে এবং এক পর্যায়ে দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। একই রকমভাবে আপনি যদি আপনার ত্বকের যত্ন না নেন, এখানে বিভিন্ন রকম ফ্রস্ট সৃষ্টি হবে এবং বিভিন্ন রকম স্কিন ডিজিজ তৈরি হবে। তার মানে যত্ন না নিলে আমাদের শরীরের কোনো অঙ্গই ঠিকঠাক মতো টিকে থাকতে পারে না। সেগুলো একদিকে যেমন তার মান হারায় এবং একই রকমভাবে সেইগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়, অনুরূপ আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও যদি আমরা যত্নবান না হই তাহলে দেখা যাবে যে সেই মানসিক জায়গাটায় আমাদের মনের মধ্যে দুঃখ জমা হবে, হতাশা জমা হবে, কষ্ট জমা হবে এবং এক পর্যায়ে যে আমরা আর এই মনটাকে সামনের দিনের জন্য উপযুক্ত রূপে বয়ে নিয়ে যেতে পারবো না। এর ফলশ্রুতিতে এই যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটতে থাকে, সুইসাইড করে ফেলা, অন্যকে ক্ষতিগ্রস্ত করা, তারপরে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এই ধরনের বিষয় কিন্তু নিয়মিতই ঘটে থাকে। তাই সময় এসেছে আমাদের যেমন আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বোধ করি, আমরা যখন কিছু অসুবিধা বোধ করি, আমরা যখন চিকিৎসকের কাছে যাই, আমরা বিভিন্ন রকম পরীক্ষা করি, আমরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী নিজেদেরকে ওষুধ খাওয়াই, একই রকমভাবে আমাদেরকেও আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। শুধুমাত্র একটু ছোট্ট সচেতনতা মানসিক স্বাস্থ্য নিয়ে একটু জানাশোনাই পারে আপনাকে মানসিক স্বাস্থ্যজনিত অসুবিধা, মানসিক স্বাস্থ্যজনিত অসুখ থেকে রক্ষা করতে, একই সাথে
আপনার একটি সুন্দর ভবিষ্যৎ, একটি দক্ষ মানব শক্তি হিসেবে আপনাকে গড়ে তুলতে, যেখানে আপনি নিজেও যেমন ভালো থাকবেন, একই রকমভাবে আপনার পরিবার পরিজনও ভালো থাকবে এবং আপনি সমাজের জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তাই আজকের এই যে সচেতনতামূলক লাইভে আমি বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছি। একই রকমভাবে যদি আপনাদের কোনো মানসিক অসুবিধা আপনারা বোধ করে থাকেন, সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারেন, যেখানে আমি এই মানসিক অসুবিধাগুলো সমাধানের জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন, আপনারা কিভাবে সেই চিকিৎসা নিতে পারেন, সেই বিষয়ে আপনাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট বা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকব। আপনি একা নয়, আপনি ভেঙে পড়বেন না। মানসিক অসুবিধা হতেই পারে, তো তার জন্য নিশ্চয়ই আপনার সমাধানও আছে। জীবনে শেষ বলে কিছু নেই, যেখানেই শেষ হবে সেখান থেকেই দেখবেন আবার নতুন শুরু করা সম্ভব। আর আপনাকে আপনার এই যে একটা মুহূর্ত যেখানে আপনি মনে করছেন না আপনি শেষ হয়ে গেছেন, সেখানে আপনাকে ঘুরে দাঁড়াতে, সেখানে আপনাকে সামনে এগোতে সাহায্য করতে পারে একজন সাইকোলজিস্ট। সাইকোলজিস্টরা এই হলো আপনাদের উদ্দেশ্যে আমার মূল সচেতনামূলক আলোচনা। এখন আমি এই বিষয়টা আলোচনা করব যে একজন সাইকোলজিস্ট কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। সাইকোলজিস্ট মূলত একজন মানুষের যে ধরনের মানসিক অসুবিধা, অর্থাৎ যে বিষয়টা নিয়ে সে দুঃখবোধ করছে, যে বিষয়টা নিয়ে সে কষ্ট অনুভব করছে, যে ধরনের বিষয় দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক, মনোকষ্টের কারণে এই মানুষটা সামনের জীবনে এগোতে পারছে না, সে তার পূর্ণাঙ্গ শক্তিকে, পূর্ণাঙ্গ সক্ষমতাকে মেলে ধরতে পারছে না, সেই ধরনের বিষয় সম্পর্কে একজন সাইকোলজিস্ট বিজ্ঞানসম্মতভাবে বোঝার চেষ্টা করেন যে এই মানুষটা কেন আজকে এরকমটা বোধ করছে, কেন এই মানুষটা সামনে এগিয়ে যেতে বাধা পাচ্ছে। এই ধরনের বিষয় একজন সাইকোলজিস্ট নিরূপণ করার মাধ্যমে তিনি ভবিষ্যতে কীরকম পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে এই মানুষটা একটি সুখী, সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। সাইকোলজিস্টরা অত্যন্ত গোপনীয়তার সাথে একজন ক্লায়েন্টের সমস্যাগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করেন এবং সেই সমস্যা কী কারণে তৈরি হলো, কেন তিনি আজকে এরকম একটা অবস্থায় এসে পড়লেন, সেই বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং ভবিষ্যতে কিভাবে এই সমস্যা তিনি মোকাবেলা করতে পারেন সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকেন। আমরা সাধারণত বেশ কিছু মানসিক অসুবিধা লক্ষ্য করে থাকি, যেমন আমি যদি একটু একটু করে আলোচনা করি তাহলে আমরা দেখব, প্রথম আমরা যে ধরনের মানসিক অসুবিধা খুব বেশি মানুষ অনুভব করি সেটা হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। ডিপ্রেশন হচ্ছে এমন একটি মানসিক অসুবিধা যেখানে মানুষ বেশিরভাগ সময় খুবই লো মুড অনুভব করে, অর্থাৎ কোনো কিছুতেই সেই মানুষের মন ভালো হয় না, ভালো ঘটনা ঘটলেও তার মন সেই যে মন মরা হয়ে থাকে এরকম একটা অবস্থার মধ্যেই থেকে যায়, তার কাজকর্মের প্রতি আগ্রহ কমে যায়, সে আগে যে ধরনের বিষয়ে আগ্রহ পেত, যে ধরনের বিষয়ের প্রতি তার খুব আকর্ষণ ছিল, সেই ধরনের বিষয়ের প্রতি সেই মানুষটা আগ্রহ হারিয়ে ফেলে। একই সাথে সেই মানুষটার মধ্যে খুবই লো এনার্জি অর্থাৎ দুর্বল অনুভব হয় এবং একই সাথে তার ঘুমের অসুবিধা হতে পারে, তার ক্ষুধামন্দা দেখা দিতে পারে, এমনকি উল্টাটাও হতে পারে, অর্থাৎ তার অতিরিক্ত খাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। ডিপ্রেশনের কারণে সেই মানুষটার ঘুমের অসুবিধা হতে পারে, যেমন তার ঘুম আসে না, ইনসমনিয়া তৈরি হতে পারে, এমনকি উল্টাভাবে তার মধ্যে তার প্রচুর ঘুম হচ্ছে, অর্থাৎ সে প্রচুর ঘুমাচ্ছে, তার ঘুম ছাড়া উঠে অন্য কাজে যুক্ত হতে ভালো লাগে না, এ ধরনের অসুবিধা হতে পারে। এছাড়া ডিপ্রেশনের কারণে মানুষের মধ্যে প্রচুর দুশ্চিন্তা আসতে থাকে, নেগেটিভ চিন্তা, ঋণাত্মক চিন্তা আসতে থাকে, যেমন তার জীবন শেষ, তার ভবিষ্যৎ অন্ধকার, সে কিছু করতে পারবে না, তার দ্বারা আর কিছু হবে না, এরকম ধরনের দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তা এই মানুষটার মধ্যে প্রবলভাবে আসতে শুরু করে এবং
এই যে তার মধ্যে যে একটা ডাউন অবস্থা তৈরি হলো, অর্থাৎ সে আগের মতো আর শক্তি পায় না, আগের মতো কাজকর্মে আগ্রহ পায় না, এই ধরনের অসুবিধার কারণে এই যে নিজের যে অবস্থান নেমে গেল, তার কারণে তার নিজের প্রতি একরকম হীনমন্যতা, নিজের প্রতি একরকম অনাগ্রহ, নিজের প্রতি একরকম খারাপ লাগা তৈরি হয়ে বসতে পারে। এবং এভাবে দিন দিন যত যেতে থাকে তার পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু ডিপ্রেশন থেকে মানুষ সুইসাইড নামক যে মরণঘাতী এই ধরনের একটা পদক্ষেপও সে নিয়ে ফেলতে পারে। মানুষের দ্বিতীয়ত যে মানসিক অসুবিধাটা হয় সেটা হচ্ছে উদ্বেগজনিত মানসিক অসুবিধা। ইংরেজিতে এটিকে বলা হয় এনজাইটি বেসড মেন্টাল হেলথ ডিসঅর্ডার। এই এনজাইটি হলো এমন একটা ব্যবস্থা যেটা আমাদের শরীরের একটা অ্যালার্ম সিস্টেমের মতো, অর্থাৎ আমরা কোনো বিপদ আপদে পড়তে পারি কি না, ভবিষ্যতে আমাদের কোনো রকম বিপদ হতে পারে কি না, এই ধরনের বিষয় নিয়েই হচ্ছে মানে আমাদের ব্রেনের মধ্যে যে সতর্কতা তৈরি হয় সেটাই হলো এনজাইটি। অর্থাৎ বলতে গেলে এনজাইটি আমাদেরকে ভালো রাখতেই সাহায্য করে, আমাদেরকে বিপদ সম্পর্কে বুঝতে সাহায্য করে এবং সেই বিপদ মোকাবেলা করতে আমাদের শরীরকে তৈরি রাখে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা ঘটে যে যে সকল মুহূর্তে আসলে বিপদ আপদ ঘটার মতো সম্ভাবনা থাকে না, তা সত্ত্বেও তার মধ্যে এমনটা মনে হয় যে সে বিপদে পড়তে পারে, সে মনে হয় এই বিপদে পড়ছে, তার মনে হয় এই দুর্ঘটনা ঘটছে। এই ধরনের বিষয়কেই মূলত মানসিক উদ্বেগজনিত বা মানসিক অসুবিধাজনিত উদ্বেগ বলা হয়ে থাকে। এই ধরনের এনজাইটিতে আক্রান্ত মানুষের মানসিক অসুবিধার পাশাপাশি বেশ কিছু শারীরিক অসুবিধাও দেখা দেয়। যেমন এই ধরনের মানুষের মধ্যে সারাক্ষণ একটা অনিশ্চয়তা বোধ হইতে থাকে যে, এবং এই অনিশ্চয়তাটা হলো এমন কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে, কিছু একটা ভীতিকর ঘটতে যাচ্ছে, এরকম একটা চিন্তা তার মাথার মধ্যে ক্রমাগত আসতে থাকে। এবং এই ধরনের মানুষের খুবই অস্থিরতা বোধ হয়, সারাক্ষণ খুবই অশান্তি বোধ হয়, সে শান্তিতে বসতে পারে না, তার মধ্যে একটা তাড়াহুড়ো মনোভাব কাজ করতে শুরু করে, তার মধ্যে প্রচুর ভয় কাজ করতে শুরু করে এবং এই ভয় থেকে রক্ষা পেতে সে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে। এই যে পদক্ষেপগুলো তার মনে হয় এই ধরনের পদক্ষেপ নিলে সে সম্ভবত এই মানসিক অসুবিধাটা থেকে মুক্তি পাবে বা এই মানসিক অসুবিধা থেকে সে বের হয়ে আসতে পারবে, কিন্তু ফলাফলটা হয় উল্টো। সে যত এই ধরনের ভুল পদক্ষেপ নিতে থাকে তত তার মানসিক অসুবিধা না কমে বরং আরও বেশি বেশি করে বাড়তে থাকে। এরকম কিছু মানসিক উদ্বেগজনিত অসুবিধার মধ্যে রয়েছে ওসিডি, যেটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলা এটাকে সূচিবায়ু বলে। এই ধরনের মানসিক অসুবিধার সংখ্যা কিন্তু অনেক বেশি। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে এমন একটি অসুবিধা যেখানে সেই মানুষটার কোনো একটা বিষয় নিয়ে বারবার দুশ্চিন্তা হতে থাকে, সে বারবার চিন্তা করতে থাকে যে তার যেমন বিভিন্ন রকম চিন্তা হতে পারে যে তার সম্ভবত ময়লা লেগে আছে তার হাতে, বা সে সম্ভবত জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে, বা এমন একটা অবস্থা হইতে পারে যে তার কোনো প্রাণী সে আক্রমণ শিকার হইতে পারে। এরকম এই ধরনের যেমন ওসিডি হতে পারে, এর বাইরে এমন ওসিডি হতে পারে যে সে ধর্মীয় হয়তো কোনো রকম অবমাননা করে ফেলছে, সে হয়তো ধর্ম বিরুদ্ধে কোনো রকম অশালীন কাজ করে ফেললো যাতে তার অনেক পাপ হচ্ছে, এই ধরনের বিষয় নিয়েও ওসিডি হতে পারে। এর পাশাপাশি যৌনতা বিষয়কও একরকম ওসিডি হতে পারে, যেখানে তার মাথায় যৌন বিষয়ক বিভিন্ন রকম চিন্তা আসতে থাকে, বিভিন্ন রকম ছবি আসতে থাকে, যেগুলো তার জন্য খুবই কষ্টকর, খুবই দুঃখ লাগে তার যখন এ ধরনের ছবি আসে। তো যখন এই ধরনের জিনিস ঘটে সেই মানুষ তখন এই ধরনের অসুবিধা থেকে মুক্তি পেতে একই রকম কাজ বারবার করতে থাকে, যেমন বারবার হাত ধৌত করা, বারবার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বারবার নিজেকে চেক করা যে কোনো রকম জীবাণু লেগে থাকলো কিনা, বারবার অন্যদেরকে প্রশ্ন করা এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস বারবার ধৌত করা, বারবার পরিষ্কার করা, এই ধরনের অসুবিধাও ওসিডিতে ঘটতে থাকে।
এই অসুবিধার ফলে এই মানুষটার মাথায় শুধু সারাদিন এই ধরনের বিষয় নিয়েই চলতে থাকে। ফলশ্রুতিতে সে অন্য কোনো রকম জিনিসে মনোনিবেশ করতে পারে না। যেমন তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, তার কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, সে তার আশপাশের মানুষের চোখে হাসির পাত্র হয়ে যেতে পারে, তাদের অবহেলার পাত্র হয়ে যেতে পারে, এবং এই সব কিছু থেকে কিন্তু তার মধ্যে একটা খুবই তীব্র দুঃখ বোধ কাজ করতে পারে। একই রকমভাবে অন্য একটা মানসিক অসুবিধা হলো জেনারেল এনজাইটি ডিসঅর্ডার বা জিএডি বলে, যেখানে তার মধ্যে এমন যে চিন্তার ডালপালা মেলছে, অর্থাৎ চিন্তার কোনো শেষ নেই, একটার পর একটা চিন্তা, আর একটার পর আর একটা চিন্তা, এভাবে যেন তার মধ্যে চিন্তার জট পাকাতে শুরু করে দেয়। যেমন ধরেন, আমরা ধরি এই যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, এই সময় একজন জেনারেল এনজাইটি ডিসঅর্ডারের পেশেন্টের মাথায় চিন্তা আসতে পারে, যুদ্ধ যদি আরও বাড়তে থাকে তাহলে আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার ভবিষ্যতের কি হবে, আমার টাকা পয়সার কি হবে, আমাদের দেশে যুদ্ধ হইতে পারে, এরকম অর্থাৎ সারাক্ষণই তার চিন্তা হতে থাকে। যেমন আমাদের দেশে মাঝে যে আন্দোলনটা হলো, জুলাই আন্দোলন, এখানে একটা খুব মানুষের মধ্য দিয়ে কিন্তু খুবই মানসিক উদ্বেগ, খুব মানসিক দুশ্চিন্তা চলেছে। এই ধরনের সমস্যায় যারা এনজাইটির পেশেন্ট, জেনারেল এনজাইটি পেশেন্ট, তারা যখন ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনা দেখে, তখন কিন্তু তারা মারাত্মকভাবে ভেঙে পড়ে। তাদের মধ্যে এই ধরনের বিষয় নিয়েই সারাক্ষণ চিন্তা চলতে থাকে। এই অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এই মানুষটা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, সে সুখী রকমভাবে বাঁচতে পারে না, সে সারাক্ষণই শুধু এই চিন্তার জাল পাকাতে থাকে। এবং এই চিন্তা করতে 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 একসময় তার মনে হয়, ওরে বাবা, এত চিন্তা আমি কেন করি, অর্থাৎ তখন তার চিন্তাকে নিয়েই ভয় হতে শুরু করে, এবং তার শুধু মনে হয় তার মাথায় অনেক টেনশন হয়, অনেক টেনশন হয়, এবং এই সমস্যায় সে দীর্ঘদিন ভুগতে থাকে। কিন্তু এই সমস্যা থেকে সে বের হয়ে আসতে পারে না, এবং সে যতই বের হওয়ার চেষ্টা করে তার কিন্তু আরও বেশি টেনশন বাড়তে শুরু করে। তাহলে এই রকম অসুবিধা কিন্তু আমাদের সাথে প্রায়শই ঘটে থাকে, এবং আমরা কিন্তু এই ধরনের সমস্যাকে সহজে ওভারলুক করে যাই, যে একটু চিন্তাই হচ্ছে, কয়েকদিন ধরে দুশ্চিন্তা হচ্ছে, তাতে কী বা হবে, এমনিই ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে যাবে করতে করতেই কিন্তু একজন মানুষ একসময় সুইসাইড করে বসে, একটা দুর্ঘটনা ঘটে বসে, বা স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখও কিন্তু হয়ে বসে। আমরা এই যে বলি ঠিক হবে ঠিক হবে, এটা ঠিক হবে করতে করতেই তো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যায়। আমরা ভেবে দেখি না যে আমি এই যে অযাচিত দুশ্চিন্তার মধ্যে রয়েছি, এখান থেকে বের হয়ে আসবো কী করে। আর এই বের হয়ে আসার জন্যই আপনাকে হেল্প করতে পারে একজন সাইকোলজিস্ট, যেখানে আপনার প্রয়োজন শুধু সাইকোলজিক্যাল বিষয় সম্পর্কে সচেতন থাকা, যেখানে আপনি বোঝার চেষ্টা করবেন যে কী বিষয়গুলো মানসিক অসুবিধা, কী কারণে এই মানসিক অসুবিধা, কী কারণে আমার মধ্যে এত টেনশন হচ্ছে, কী কারণে আমি এই ধরনের বিষয় নিয়ে এত বেশি ভাবছি। এই বিষয়গুলো আপনি যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, এবং আমরা যারা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলোকে যদি একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি শান্তি অনুভব করছেন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ মানসিক উদ্বেগজনিত অসুবিধা হলো সোমাটোফর্ম ডিসঅর্ডার, যেখানে অসুবিধাটা হলো শারীরিক কিন্তু কারণটা হলো মানসিক। যেমন আমাদের অনেককেই দেখা যায় যে সারা বছর ওষুধ খাচ্ছে, সারাক্ষণই ওষুধ খাচ্ছে, কিন্তু তার অসুখের কোনো নিবারণ হচ্ছে না। যেমন বিভিন্ন রকম ব্যথা হতে পারে, এটা সোমাটোফর্ম ডিসঅর্ডারের একটা অংশ। যেমন বিশেষ করে পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের যে অসুস্থতাগুলো আমরা লক্ষ্য করে থাকি ব্যথা রিলেটেড, অনেক সময় আমরা দেখতে পাই যে এই অসুখটার মূল কারণটাই হলো মানসিক কারণ। অতিরিক্ত মানসিক চাপ, কোনো রকম মানসিক কনফ্লিক্ট। কনফ্লিক্ট জিনিসটা হলো এমন যে এমন একটা বিষয় যেটা আমি সইতেও পারতেছি না, আবার আমি সমাধানও করতে পারতেছি না। তাহলে এই যে দ্বন্দ্বটা মনের উপর পড়তে থাকে, এখন মন তো একটা অদৃশ্য জিনিস, তাহলে মন সেই জিনিসটা শরীরের উপর চাপিয়ে দেয়। আর শরীর যখন এই জিনিসের সাথে দীর্ঘদিন লড়াই করতে থাকে, এক পর্যায়ে শরীর আর এই লড়াইটা চালিয়ে নিতে পারে না, তখনই শুরু হয় বিভিন্ন রকম মানসিক অসুবিধা। মানসিক উদ্বেগ থেকে কিন্তু এরকম অসুবিধা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতে মানুষ ডাক্তার দেখায়, ওষুধ খেতে থাকে, বিভিন্ন রকম টেস্ট করাতে থাকে, কিন্তু তার অসুখ আর খুঁজে পায় না। যেমন
আমি আমার একটা পেশেন্টের উদাহরণ যদি আপনাদের সাথে শেয়ার করি, এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, তার সারা গায়ে প্রচণ্ড ব্যথা, সারা শরীরেই ব্যথা, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা। কিন্তু এই ব্যথা সারানোর জন্য সে কিন্তু অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু তার এই সমাধান হয়নি। আমরা এই ভদ্রমহিলার হিস্ট্রি নিয়ে দেখতে পাই যে ওনার হাজবেন্ড ওনার বিয়ের খুব অল্প দিনের মধ্যেই প্রবাসে চলে যান এবং সেখান থেকে অর্থ উপার্জন করতেন, ওখান থেকে টাকা পাঠিয়েছেন, উনি এই গ্রামে বাড়ি করেছেন, অর্থ সঞ্চয় করেছেন, জমি কিনেছেন। ওনার একটা আশা ছিল যে না, ওনার হাজবেন্ড একসময় বিদেশ থেকে ফিরে আসবেন এবং ওনারা সুখে শান্তিতে জীবনযাপন করবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ওনার হাজবেন্ড বিদেশ থেকে আর জীবিত ফিরে আসতে পারেননি। এই ভদ্র মহিলার মনের যে দুঃখ, মনের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু থেকেই গেল। ওনার যে উনি জমি কিনলেন, বাড়ি করলেন, কিন্তু ওনার সেই ভালোবাসার স্বামীর সাথে ওনার আর থাকা হলো না। ফলে দেখা যায় যে এই ভদ্র মহিলা পরবর্তীতে ওনার অনেক অল্প বয়স হওয়া সত্ত্বেও প্রবলভাবে অসুস্থ হয়ে পড়েন। সারা শরীরে ব্যথা, যন্ত্রণা, অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু আর সেখান থেকে বের হয়ে আসতে পারেননি। এই ধরনের সমস্যায় কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট তাকে হেল্প করতে পারে, যেখানে একজন সাইকোলজিস্ট তার মনের অবস্থা, সে কেমন বোধ করছে, সে কী চিন্তা করছে, তার যে অপূর্ণ ইচ্ছা, সেই বিষয়গুলো সম্পর্কে বোঝার চেষ্টা করতে পারেন এবং তাকে একটা সুস্থ জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারেন। এছাড়া খুব একটা মানসিক অসুবিধা আমরা প্রায়ই লক্ষ্য করি। হসপিটালে হুট করে রাত 2টা-3টের সময় একজন ভর্তি হয়ে গেল, তার দম বন্ধ হয়ে যাচ্ছে, তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তার মনে হচ্ছে সে এখনই মারা যাবে। এ ধরনের সমস্যাটা কিন্তু শারীরিক নয়, এটা একটা মানসিক অসুবিধা। এটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে সেই মানুষটার মনে হয় যে সে এখনই মনে হয় মরে যাবে এবং তার দম আটকে যাচ্ছে, সে আর শ্বাস নিতে পারবে না এবং শ্বাস নিতে না পারার কারণেই সে মরে যাবে। তার মাথা ঘুরিয়ে নিয়ে আসতেছে, তার চারপাশ ঝাপসা হয়ে আসছে, এরকম একটা অনুভূতি কিন্তু সে অনুভব করতে শুরু করে দেয় এবং সত্যিই কিন্তু তার তখন মৃত্যু অনুভূতি হতে শুরু করে। কিন্তু এই বিষয়টা কিন্তু একদমই কোনো শারীরিক কারণে ঘটে না। এই বিষয়টা সম্পূর্ণই একটা মানসিক কারণ। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সেই মানুষটা প্রচুর পরিমাণে অক্সিজেন নিয়ে ফেলে শ্বাসের মাধ্যমে, কিন্তু সেই শ্বাস সে আর পর্যাপ্ত পরিমাণে বাইরে ছাড়ে না। ফলে তার শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেতে শুরু করে এবং তার মাথা ঘুরিয়ে একসময় সে কিন্তু বেহুশ হওয়ার মতো পরিণতিতে চলে যায়। এবং এটা যখন ঘটতে থাকে ক্রমাগত কিন্তু তার ভয় বাড়তে থাকে এবং এই ধরনের মানুষ একা থাকতে চায় না, সবসময় সাথে তার কাউকে একজন লাগে, একা ঘুমাতে চায় না, সবসময় ডাক্তারদের নাম্বার মোবাইলে সেভ করে রাখে, হসপিটালের কাছাকাছি বাসা নিয়ে থাকতে পারে। এটাও কিন্তু একরকম মানসিক অসুবিধাজনিত সমস্যা, যেটা সাইকোলজিক্যাল সমস্যার সমাধানের মাধ্যমে সহজে আমরা সমাধান করতে পারি। তাছাড়া মানুষের বিভিন্ন রকম আমাদের যে জীবন আমরা কাটাচ্ছি, এই জীবনটার একটা চূড়ান্ত পরিণতি কি? আমরা কি শুধু টাকা পয়সা ইনকাম করব, খাওয়া দাওয়া করব এবং এর মাধ্যমেই মরে যাব? আসলে তো এমনটা না। আমাদের প্রত্যেক মানুষ তার জীবনের একটা মিনিং খুঁজে বের করার চেষ্টা করে যে না, আমার জীবনের মানেটা কি, আমি কেন এইগুলা করি, আমার উদ্দেশ্য কি। এই এই যে একটা অতৃপ্ত আত্মা, সেখানেও কিন্তু আপনাকে সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনাকে আপনার জীবনকে বুঝতে এবং আপনার জীবনের সমস্যাগুলো, আপনার জীবনের অর্জনগুলো, আপনার ভালো বিষয়গুলো আপনাকে যেমন খুঁজে বের করতে আপনাকে সাহায্য করতে পারে, একই রকমভাবে কেন আপনার জীবনের বিভিন্ন রকম অপূর্ণতা থেকে গেল, সেই অপূর্ণতা না পাওয়া থেকে যে কষ্টগুলো আপনার জীবনে থেকে গেল, একজন সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করতে পারে সেই সমস্যাগুলো থেকে একটা সুষ্ঠু সমাধান বা একটা লাস্ট সেন্টেন্স তৈরি করতে। যেমন আমরা যদি একটা ম্যাথ করতে থাকি, এটার যখন একটা সমাধান বের হয়, এটাই যেমন আমাদের একটা শান্তি দেয়, সেরকম আমাদের জীবনেরও যদি আমরা এমন একটা মিনিং দাঁড় করাতে পারি যে এই জীবনে আমি এই হিসাবে সন্তুষ্টি অর্জন করলাম, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আজকে একজন পুলিশের এসপি খুবই সম্মানী মানুষ, তাছাড়া এ ধরনের বিসিএস ক্যাডার যারা, তারা নিশ্চয়ই খুব পরিশ্রমী, খুবই
মোটিভেটেড পারসন এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ সম্পদও, এরকম একজন মানুষ সুইসাইড করলো। এর কি কারণ হতে পারে? এর মানে এই মানুষটা তার যে জীবন, সে যে এত পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, কষ্ট করেছে, একটা এই জিনিসটাকে সে কোনো মানে দাঁড় করাতে পারেন নাই, এই জিনিসটাকে সে ইম্পর্ট্যান্ট হিসেবে তুলে ধরতে পারেন নাই। তার হয়তো কোনো কারণে মনে হয়েছে যে এই যে জীবন সে যাপন করছে এটা আসলে অর্থহীন, এখানে বেঁচে থাকা বা মরে যাওয়ার মধ্যে আসলে পার্থক্য নয়। ফলশ্রুতিতে সেই ভুল পথে এরকম একটা কষ্টকর অভিজ্ঞতার মধ্যেও উনি গিয়েছেন, যেটা আমাদের সবাইকে ব্যথিত করছে। অপরদিকে আমরা কিন্তু দেখতে পাই যে গ্রামের একজন কৃষক, সে হয়তো অনেক সুখী জীবনযাপন করছে, হয়তো তার জীবনে সে এমন কোনো মিনিং, এমন কোনো মানে খুঁজে পেয়েছে যেটা তাকে হেল্প করেছে তাকে একটা সুস্থ এবং সুখী জীবনের ধারায় ফিরে আসতে। তাই আমি যে যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে, আগের সমাজ আর বর্তমান সমাজ একই রকম নয়। আগের কৃষিভিত্তিক সমাজে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকতো না, মানুষ অল্প আয় করত, অল্প ব্যয় করত, সুখী জীবনযাপন করত। কিন্তু বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কারণে মানুষের পুরো সমাজ কাঠামোই বদলে গেছে। ফলশ্রুতিতে মানুষের সুখের সংজ্ঞাও বদলে গেছে, মানুষের শান্তির সংজ্ঞা বদলে গেছে। এর এই যে শান্তি সুখের সংজ্ঞা বদলে যাওয়ার কারণে মানুষের মধ্যে মানসিক অতৃপ্তি, দুঃখবোধ, অশান্তিবোধ তীব্র মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, যেগুলো সমাধানের জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। আপনি যদি এগুলো অবহেলায় ফেলে রাখেন তাহলে দিন দিন এগুলো আরও বাড়তে থাকবে এবং এক পর্যায়ে এখান থেকে একটা খারাপ পরিণতি তৈরি হতে পারে। শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বর্তমান সমাজ ব্যবস্থা